গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠন যারা বিদ্যালয়ে বা কলেজে বা ইউনিভার্সিটিতে তাদের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন এবং তারা তাদের যে কর্মপন্থা বিদ্যালয় বা কলেজগুলোতে আপনারা যেভাবে করে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করেন, আজকে সেই স্বার্থেই অর্থাৎ শিক্ষার সংকটে ছাত্র শিক্ষক প্রতিরোধ এই কর্মসূচিতে আপনারা এসেছেন। তার জন্য মঞ্চের পক্ষ থেকে, অনশনকারীদের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি মঞ্চের পক্ষ থেকে আমাদের এই কর্মসূচির যে বিশেষ মশলা সেটা আমরা পাঠ করব। আমরা এটার নাম দিয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি অবিচারের সাক্ষ্য। 22/4/2024 সালে কলকাতা হাইকোর্টের রায়ে এসএলএসটি 2016 প্যানেলের অন্তর্গত 15,403 জন শিক্ষক শিক্ষিকা এবং 3,394 জন শিক্ষা কর্মী জীবন সংকটের তরুণদ্বারে এসে দাঁড়িয়েছে। যদিও 22 এপ্রিল রায় ঘোষণার পূর্বেই জনৈক রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক সাংবাদিক যথাক্রমে তাদের বক্তব্য এবং লেখনীর মাধ্যমে জাজমেন্টের ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু প্রশ্ন হলো এই সংকটের মূল কারণ কি? আমরা জানি যে সব ভবিষ্যৎ এবং বর্তমানের পেছনে যে অতীত থাকে সেই চলমান ঘটনা প্রবাহের দ্বারাই ভবিষ্যতের সিদ্ধান্ত প্রত্যক্ষীভূত হয়। আমাদের এসএলএসটি 2016 প্যানেল বাতিল তার ব্যতিক্রম কোনো ঘটনা নয়। এই বাতিলের নেপথ্যে আছে এক সুপরিকল্পিত গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, এক্সপেরি অফ প্যানেল, এরকম 17 দফা অভিযোগকে হাতিয়ার করে কলকাতা হাইকোর্টে এসএলএসটি 2016 মামলার উচ্চ স্তরের শুনানি শুরু হয়েছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ দুর্নীতির পিছনে মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন এবং বিদ্যুৎ স্বামী ও তার সহযোগীরা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন এবং এই আবেদনের ভিত্তিতেই সিবিআই তাদের তদন্ত রিপোর্ট পেশ করতে থাকে। সেই রিপোর্ট অনুযায়ী নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগের দুর্নীতির পরিমাণ যথাক্রমে 8.50% এবং 13.47% প্রমাণিত হয়। শিক্ষক শিক্ষিকাদের মোট যে নিয়োগ তা ছিল 17,206 জন। সেই অনুযায়ী প্রায় 92% এবং 86% শিক্ষক শিক্ষিকা এই প্যানেলের মধ্যে আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এমনকি 17 দফা দুর্নীতির কোনো একটির সাথেও তাদের কোনো সম্পর্ক ছিল না। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন তার যে রুল 17C সেটাকে প্রয়োগ করে অবৈধভাবে নিযুক্তদের চাকরি থেকে বরখাস্ত করার ফরমান জারি করে। এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে অবৈধভাবে নিযুক্ত প্রার্থীরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। সেখানেও সিঙ্গেল বেঞ্চের রায় বলবৎ থাকে। তারপর অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিষয়ে অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ডিভিশন বেঞ্চে যে মামলা করেন তা সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টেও সেই মামলাকে মান্যতা দেয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোন রকম বিরূপ চর্চা করেননি, কোন রকম খারাপ
মন্তব্য করেননি এবং তাদের বিরুদ্ধে কোন রকম অবজারভেশন রাখেননি। কিন্তু অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান। জাস্টিস বেলা ত্রিবেদী, বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার সম্ভাবনার কথা সংবাদপত্রে আপনারা শুনে থাকবেন। সেই বেঞ্চে মামলার প্রাথমিক শুনানি হয়। সেখানে তারা দাবি করেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ডিভিশন বেঞ্চ তাদের চাকরি বাতিল করেছে। আর এই মামলাকে গ্রহণ করে জাস্টিস বেলা ত্রিবেদী কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাক এবং সাব্বির রশিদির স্পেশাল বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করার নির্দেশ দিয়েছিলেন। সেক্ষেত্রেও বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বেলা ত্রিবেদীর বেঞ্চ কোন রকম বিরূপ চর্চা করেননি, কোন খারাপ মন্তব্য করেননি। বৈধভাবে এবং অবৈধভাবে নিযুক্ত সামগ্রিক তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল। এবার যখন জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চকে 6 মাসের মধ্যে সামগ্রিক বিষয় সঠিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই বেঞ্চের নির্দেশে প্রতিটা স্কুলের প্রতিটা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর কাছে একটা অস্পষ্ট চিঠি পাঠানো হয়েছিল, যে চিঠির মাধ্যমে এই প্যানেলের উভয় উপরে একটা কেস ছিল। মূলত এই বিষয়কে জানানো হয়েছিল বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে এরকম কোন পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ জাস্টিস বেলা ত্রিবেদীর বেঞ্চ দেননি। বৈধভাবে এবং অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সামগ্রিক তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল। সিবিআই বা বাদ কমিটির তদন্ত রিপোর্ট ছিল। তথাপি আসন্ন লোকসভা ভোটের প্রাক্কালে 22 এপ্রিল 2024 সালে দেবাংশু বসাক এবং সাব্বির রশিদের বেঞ্চ 2016 এসএলএসসি সমগ্র প্যানেল বাতিল ঘোষণা করেন। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির দায়ে নিয়োগরত স্বচ্ছভাবে নিযুক্ত এবং যোগ্য 15,403 জন শিক্ষক শিক্ষিকা এবং 3,394 জন শিক্ষাকর্মীর জীবনের অধিকার ধ্বংস করা হলো। স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির শাস্তি নিষ্পাপ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা কি সত্যি পাওয়ার যোগ্য ছিল? কলকাতা হাইকোর্টে যেহেতু বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিষয়ে এবং অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের পৃথকীকরণের উপর জোর দিয়ে বলেন the court could have determined and the moralities which would be followed for the purpose. অর্থাৎ তারা একটা সেগ্রিগেশনের যে মরালিটিস, সেই মরালিটিসটা ঠিক করে দেবেন। এখানে টু ডিটারমাইন শব্দটা জুড়ে গেছে। জাস্টিস চন্দ্রচূড় অবসর গ্রহণের পর জাস্টিস সঞ্জীব খান্নার এজলাসে আমাদের মামলার চূড়ান্ত শুনানি পর্ব শুরু হয়েছিল। সেখানে আলোচনার মূল বক্তব্য ছিল যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ। সেখানে এই বিষয়কে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘ শুনানি হয়েছে। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে। কারা বৈধ এবং কারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছেন সিবিআই পুঙ্খানুপুঙ্খ নথি পেশ করেছে 4টি চার্জশিটের মাধ্যমে। স্কুল সার্ভিস কমিশন সিবিআই এর রিপোর্টকে মান্যতা দিয়েছে। বিবাদী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ও তার সহযোগীরা বারংবার এজলাসে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলেছেন এই প্যানেলে থাকা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ফ্রড। বিরুদ্ধে পক্ষের আইনজীবী বলেছেন এটা সিস্টেমেটিক ফ্রড। কিন্তু সবকিছুকে থামিয়ে দিয়ে বিচারপতি মন্তব্য করেছিলেন আপনি এটা বলতে পারেন না, কিভাবে পৃথকীকরণ করা যায় সেই ব্যাপারে আলোচনা করুন। বিরুদ্ধে পক্ষের আইনজীবী আরো বলেছিলেন
নতুন করে পরীক্ষা নেওয়া হোক, সেখানেও বিচারপতি মন্তব্য করেছিলেন সেটা সম্ভব নয়, এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। তারপর শুধুমাত্র পৃথকীকরণের উপর জোর দিয়েছিলেন, পৃথকীকরণ যে সম্ভব তা দিনের আলোর মতো স্পষ্ট করেছিলেন পক্ষের আইনজীবী এবং নিয়োগ কর্তৃপক্ষ এবং তদন্তকারী সংস্থা। ফলে সদর্থক ন্যায় বিচারের সম্ভাবনা নিয়ে আমরা যখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় ছিলাম, যেদিন ওয়াকাফ বিল পার্লামেন্টে পাস হয়েছিল, ঠিক তার পরের দিন অর্থাৎ ৩/৪/২০২৫ কলকাতা হাইকোর্টের জাজমেন্টের পুনরাবৃত্তি ঘটে। 22শে এপ্রিল অর্থাৎ 22শে এপ্রিলের পর 2024, তারপরে আবার 23শে এপ্রিল 2025 প্যানেল ক্যান্সেলের মাধ্যমে পাকাপাকি ভাবে দীর্ঘ 7 বছর ধরে সসম্মানে কর্মরত নিরপরাধযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবনের অধিকারকে ধ্বংস করা হলো। যদিও পরীক্ষা পদ্ধতি নিয়ে কোন আলোচনা করতে দেননি বিচারপতি, তারপরেও পরীক্ষা পদ্ধতি ভুল বলেই সমগ্র প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। নতুন করে পরীক্ষা নেওয়া জটিল ব্যাপার বলে মন্তব্য করার পরেও জাজমেন্ট পরীক্ষা নেওয়ার কথা বলা হলো। যদিও পরীক্ষার প্রত্যেকটা স্তর অতিক্রম করে আমরা চাকরি পেয়েছি, সিবিআই রিপোর্টের দ্বারাও আমরা নিষ্পাপ প্রমাণিত হয়েছি, নিয়োগ কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে আঙুল তুলতে পারেনি, সার্বিক স্বচ্ছতা থাকা সত্ত্বেও পৃথকীকরণের সুনির্দিষ্ট উপায় থাকলেও আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। জাজমেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অদ্ভুত ধরনের। বিভিন্ন কেসের রেফারেন্স দিয়ে উনি বলেছেন, যদি কোনো পরীক্ষায় গণটোকাটুকি বা প্রশ্ন লিক আউট হয়ে থাকে তাহলে সেই পরীক্ষা ক্যান্সেল করা যায়। আমাদের ক্ষেত্রে যা একেবারেই হয়নি। জাজমেন্টে বলা হয়েছে কোন একটি পরীক্ষায় যদি গ্রাসরুট লেভেল থেকে দুর্নীতি হয় তাহলে সেই পরীক্ষাকে ক্যান্সেল করা সম্ভব। আমাদের ক্ষেত্রে এরকম কোন ঘটনা ঘটেনি। পরীক্ষা নেওয়া থেকে ওএমআর সাবমিশন কোন রকম দুর্নীতি হয়নি। এমনকি এসএসসি যে প্রিয়রিটি তাকে চ্যালেঞ্জ করে একটা এফআইআর পর্যন্ত করা হয়নি। বলা হয়েছে নিয়োগ কর্তৃপক্ষের ভুলের জন্য নির্দোষদের শাস্তি দেওয়া যায় না, অথচ আমাদের ক্ষেত্রে ঘটলো উল্টো। যে ওএমআর এর উপর ভিত্তি করে বৈধভাবে নিযুক্তদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হলো, তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে না বলে ঘোষণা করা হলো। যারা ইন সার্ভিস বা আদার সার্ভিস ক্যান্ডিডেট তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। পূর্বের সমস্ত সুযোগ সুবিধা সহ, যদিও আমরা এটা বিরোধী নয়, অথচ সেই ওএমআরকে মেনে নেওয়ার পরেও আমাদের ক্ষেত্রে অবিচার করা হলো। আমাদের দোষী প্রমাণ না করে আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো। আবার যারা দোষী তাদেরও চাকরি থেকে বরখাস্ত করা হলো। মানে অপরাধী এবং নিরপরাধী উভয়ের ক্ষেত্রে বিচার একই। যে এসএসসি স্ক্যামের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার হাতে আবার পুনরায় পরীক্ষার দায়ভার তুলে দেওয়া হলো। একজন ক্যান্সার পেশেন্টকে সুপার নিউমারি পোস্টে ক্রিয়েট করে তাদের চাকরি দেওয়া হলো, অথচ কর্মরত প্রায় 20 জন ক্যান্সার পেশেন্ট তাদের চাকরি ফিরিয়ে তো দেওয়াই হলো না, তাদেরকে শেষ করে দেওয়া হলো। আর্টিকেল 14 এবং 16 এর গল্প শুনিয়ে প্যানেল ক্যান্সেল করা হলো, অথচ সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হলো না। পাশাপাশি আমাদের আর্টিকেল 21 কে ধ্বংস করে দেওয়া হলো। এই জাজমেন্ট আসলে নিরপরাধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যুর পরোয়ানা। তাই এই জাজমেন্টের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছি আমরা সুপ্রিম কোর্টে। বর্তমানে আমরা বেশ কিছু দাবি নিয়ে এই অনশন আন্দোলন চালাচ্ছি এবং সেই দাবি সম্পর্কে আপনাদের অভিবহন করছি এবং আমাদেরও আমরা চাইছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দাবিগুলো হলো, সরকারের যে নিয়োগ দুর্নীতির কারণে আমাদের চাকরি গিয়েছে, যে কোনো মূল্যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। দ্বিতীয় দাবি, রিভিউ পিটিশন নিয়ে সরকারের পজিটিভ চিন্তা ভাবনা সম্পর্কে আমাদের অবগত করতে হবে। তৃতীয় দাবি, রিভিউ পিটিশনের পর্ব চলাকালীন কোন রকম পরীক্ষা নেওয়া যাবে না,
আর 4 নম্বর, সরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎকর্ষমণ্ডিত করতে সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি, নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ন্যায় বিচারের স্বার্থে জাজমেন্টের পুনর্বিবেচনা করা হোক। নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের জীবনের যে নৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে তা ফিরিয়ে দেওয়া হোক এবং নিষ্পাপ নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের 7 বছরের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আপনারাও আওয়াজ তুলবেন। সেভ জাস্টিস ফর আনটেন্টেড টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল, হ্যাশট্যাগ সেভ দ্য টিচার আনটেন্টেড টিচার ইন ওয়েস্ট বেঙ্গল। আর আজকে আমাদের যে প্রোগ্রাম, আপনারা জানেন যে প্রতিদিন সরকারি শিক্ষা ব্যবস্থাকে, সরকারি চিকিৎসা ব্যবস্থাকে ঠিক সরকারি বা রাষ্ট্রীয় উদ্যোগে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্নভাবে বিভিন্ন কর্পোরেটের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে তুলে দিয়ে বা বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। তাই সরকারি শিক্ষা, সরকারি চিকিৎসা এবং সরকারি ব্যবস্থাকে রক্ষা করে